আমাদের থেকে কম যোগ্য সম্পন্ন ব্যক্তিরাও ভালো ভালো জায়গা পেয়ে যায়। সেখানে আমরা যে কোনো কারণে বঞ্চিত, লাঞ্ছিত, অসম্মানিত হয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সুব্রত বক্সী, এনাদের মতো যোগ্য নেতৃত্বের ছত্রছায়ায় দল করতে আমার কোনো সমস্যা নেই। না হলে নিজের অস্তিত্ব বা নিজের সম্মান ধরে রাখার জন্য যে কোনো পদক্ষেপ করা যেতে পারে সেটা বলেছি। আফসোস থাকলেও তো করার কিছু নেই না, সবটা তো নিজের মনের মতো করে হয় না। না, নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে যিনি রয়েছেন আমার সঙ্গে, তিনি বঙ্গ রাজনীতির বাহুবলী, তিনি ঝোঁকেন না, তিনি মুখ খুললেই কিন্তু খবর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দাদা কেমন আছেন? এমনি ভালো আছি। স্বাগত ওঙ্কার। আপনাদের ওঙ্কার টপিকে স্বাগত জানাই। মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মানুষকে আগামী দিনে 9 আগস্ট রাখি বন্ধন, রাখি উৎসবেরও শুভেচ্ছা জানাই গোটা বাংলার মানুষকে, গোটা বাঙালি ভাষাভাষী মানুষকে। কল্যাণবাবু মুখ্য সচেতকের পদ ছেড়ে দিলেন এবং তিনি দুঃখ করে বললেন যে তার সঙ্গে বিচারটা ঠিক হলো না। দেখুন, কল্যাণবাবু অনেক সিনিয়র মোস্ট লিডার, অনেক দিন থেকে দিদির সঙ্গে তৃণমূল কংগ্রেসে আছেন বা ছিলেন। ওনাদের কোথায় মান অভিমান বা কোথায় সমস্যা সেটা নিয়ে আমি কোনো কিছু এক কথায় মুখ খুলব না বা কোনো কথা বলবো না। তবে উনি যে পদে আসীন ছিলেন, উনি কোনো সমস্যা হয়েছে কি হয়েছে এটা বিস্তারিত উনিই বলতে পারবেন। বা উনি ছেড়ে দিয়েছেন, রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন, তারপরে দল তার জায়গায় ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে ওই চিফ হুইপের দায়িত্ব দিয়েছেন লোকসভা। উনিও অনেক দিনের সাংসদ, তো তিনি নিশ্চয়ই আগামী দিনে ভালো কিছু করবেন বলে আমার আশা। কল্যাণবাবু যদি বিজেপিতে চলে যায়? আমার মনে হয় না এসব যাবেন বলে। শোনা যাচ্ছে ও শোনা অনেক কিছু যাবে, আমাদের নিয়েও অনেক কিছু চর্চা হয়, শোনা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তো এখনও তৃণমূলে রয়েছি, তৃণমূলের বিধায়ক রয়েছি, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু মার্কেটে তো অনেকেই অনেক রকম, সবাই তো সবারই ভালো চায় না, নিন্দুকেরা অনেক কথাই বলবে। তো আমি কল্যাণবাবুকে যতটুকু জানি, উনি এতটা আগ্রাসী মনোভাব নিয়ে অন্য কোথাও যাবেন বলে আমি মনে করি না। আপনার কি মনে হয় কল্যাণবাবুর উপরে অবিচার হয়েছে? দেখুন, এইভাবে তো একটা দল, কল্যাণবাবু তো স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। কল্যাণবাবুকে তো আর মুখ্য সচেতক থেকে দল সরাতে চায়নি। ওনার হয়তো কোথাও মান অভিমান হয়েছে, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদেরই জেলার মানুষ ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের বহরমপুরের মানুষ, তিনি দীর্ঘদিন ধরে শুরুতেই তৃণমূলে কংগ্রেসে ছিলেন না, তখন কংগ্রেসে ছিলেন, বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনি সাংসদ হয়েছেন, আবার 2004-এ হেরেও গিয়েছিলেন, তারপরে আবার 2009-এ জিতেছেন। তার ক্যারিয়ারও আপনারা জানেন যে ইডি তাকে গ্রেপ্তার করে, বা সিবিআই গ্রেপ্তার করে ভুবনেশ্বরে রেখেছিলেন। তারপরে শারীরিক দিক থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, পরবর্তীকালে আবার সুস্থ হয়ে স্বমহিমায় লোকসভার দলনেতার পদ চালাচ্ছেন। আপনি একটা সময় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য প্রশাসনে আসা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল লোকসভার দলনেতা হলেন, এটা কীভাবে দেখা গেল? দেখুন, রাজ্য আর যে রাজ্য থেকে তিনি লোকসভায় সাংসদ, সেখানে গিয়ে দলের নেতৃত্ব দেওয়া বা লোকসভার ফ্লোরে লোকসভার দলনেতা হিসাবে নেতৃত্ব দেওয়া প্রায় একই সমতুল্য। কেন? কারণ আমাদের নেত্রী যখন 20শে মে বাংলার মুখ্যমন্ত্রী হলেন, তখন তিনি কেন্দ্র সরকারের মনমোহন সিংয়ের গভর্নমেন্টে কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। তা যখন দল গরিষ্ঠতা পেল, বা দল যখন মুখ্যমন্ত্রীর হওয়ার তাগিদে প্রয়োজনে কেন্দ্রীয় রেল মন্ত্রক ছেড়ে দিয়ে তিনি
এখানে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, তো যতদিন আমাদের মুখ্যমন্ত্রী শারীরিক সক্ষমতা থাকবে বা যতদিন তিনি দলকে নেতৃত্ব দেবেন এবং বাংলাকে নেতৃত্ব দেবেন, ততদিন অভিষেক তো আজকে যোগ্যতম একজন ব্যক্তি হয়ে উঠেছে এবং অভিষেকের কোনো অংশে ট্যালেন্ট কম নেই। লোকসভার দলনেতা চালানোর মতো সব রকম দক্ষতা, তার বক্তব্য, তার ইংরেজি, হিন্দি, বাংলা সাবলীলভাবে সে কথা বলতে পারে। না, উনি লোকসভার দলনেতা হলেন, আপনি মানে একদম হিসেবে বলুন, রাজনীতিবিদ হিসেবে রাজ্য প্রশাসন হলে বেশি ভালো হতো না? ওখানে ঠিক আছে, রাজ্য প্রশাসনে তো সর্বময় নেত্রী এখনও আছেন, দক্ষতার সঙ্গে তিনি চালাচ্ছেন। দল যখন তার প্রয়োজনীয়তা রাজ্যের ক্ষেত্রে দেখা দেবে বা প্রয়োজনীয়তা যখন আসবে, তখন 1 সেকেন্ডের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, সেন্ট্রাল থেকে এসে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করবেন। এ নিয়ে তো কোনো পর্যালোচনা বা আগাম কোনো সমালোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, অনেকে বলছেন যে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে আসলে নবীন যারা তারা জিতে গেলেন, প্রবীণরা হেরে গেলেন। আচ্ছা, হুমায়ুন কবির প্রবীণ না নবীন, এটা আমার খুব জানতে চাই। দেখুন, আমি বয়স হতে প্রবীণ, কারণ আমার 62 বছর এজ। রাজনীতিতেও প্রবীণ অনেকের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন পলিটিক্যাল ক্যারিয়ার প্রায় 50 বছর ছুঁই, আমরাও 43 বছর পলিটিক্যালের মধ্যে রয়েছি। অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা, আবার অনেক আনন্দময় জীবন, সব কিছুর মধ্যে দিয়েই জীবন বেঁচে থাকে। আমিও সেরকম একটা রাজনীতির জায়গায় বেঁচে আছি। তো এই সব করে বিশ্লেষণ করা বা কে ছোট কে বড়, প্রবীণরা জিতে গেল না নবীনরা জিতে গেল, এইভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তা নেই। একটা কথা সবাই জেনে গেছে, আমরা বাংলার মানুষ যারা তৃণমূল করি তারা সবাই জানি যে আমাদের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, তার যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছে অভিষেক ব্যানার্জি। সম্মানীয় সুব্রত বক্সী জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি, তিনি কখনো লোকসভার সাংসদ থেকেছেন, এখন প্রেজেন্ট রাজ্যসভার সাংসদ আছেন। তাহলে আমাদের দলের মধ্যে একটা ভারসাম্য রেখে নাম্বার 1 হচ্ছে নেত্রী মমতা ব্যানার্জি, সকলের নেত্রী তিনি, আমারও নেত্রী, অভিষেকেরও নেত্রী, ও বক্সিদারও নেত্রী। বয়সে বক্সিদা নেত্রীর থেকে একটু হলেও বড়, তো সেক্ষেত্রে তিনারও নেত্রী। বাংলার তৃণমূল পরিবারের সকলের গার্জেন হচ্ছে মমতা ব্যানার্জি। আর বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপামর 11 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। সেই জায়গাটাকে নিয়ে তো বেশি আলোচনা করার কোনো সুযোগ নেই, বা কে বড় কে ছোট, কার বেশি যোগ্যতা কার কম যোগ্যতা, এ নিয়ে আলোচনা করা মানে মূর্খামি করা। আপনি বলছেন দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, কিন্তু রাজ্যের যে মন্ত্রিসভা সেখানে হুমায়ুন কবিরকে আমরা পাচ্ছি না কেন? দেখুন, এটা কি আমার কোনো নিজস্ব বিষয়? রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীতে শপথ নেন, তেনার ক্যাবিনেটে কে থাকবে, কে কাকে রাখবে, কাকে নেবে, কাকে বাইরে সরাবে, এটা তো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত। আমি এই বিষয়ে আছি, তা আপনাকে কেন আনা হচ্ছে না, কি কারণ বলে মনে হতো না? কেন আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। দেখুন, এই ব্যাপারে আমি আপনার কাছে এই যে আপনি সঙ্গত প্রশ্নই আপনি করেছেন, কিন্তু আমার নিজের ঢাক তো আমি নিজে বাজাতে পারি না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি। এর আগে আমাকে একবার মন্ত্রিসভায় নিয়েছিল 21শে নভেম্বর 2012, বা ইলেকশনে আমাকে পরাজয় মানতে হয়েছিল। তাই 6 মাসে 2 দিন কম, 20শে মে 2013 অবধি আমার মেয়াদ ছিল 6 মাসের। আমি বাই ইলেকশনে হেরে যাওয়ার জন্য 18ই মে 2013 আমি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করে দিয়েছিলাম। তো তারপর থেকে নিশ্চয়ই যদি নেত্রী কোনো দিন সেই জায়গায় সুযোগ দেন, আমি মুর্শিদাবাদের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য নিশ্চয়ই তিনার নির্দেশ মতো যা নির্দেশ করবেন আমি তার নির্দেশ মেনে চলতে পারবো বা চালাতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। আপনি বলছেন যে যদি সুযোগ পাই, ধরুন আপনার সামনে সুযোগ একটা এলো, তাহলে আপনি কোন মন্ত্রিত্ব চাইবেন?
কোনো দপ্তর আমার পছন্দের কিছু নয়। নেত্রী যে দপ্তর দেবেন, আমরা গ্রামের মানুষ, কিছু কিছু গ্রামীণ দপ্তরকে পরিচালনা করার দপ্তর আছে, যেমন হর্টিকালচার আছে, চাষিদের অনেক উপকার করা যায়, যেমন মৎস্য দপ্তর আছে, অনেক যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত থাকে তাদের পাশে থাকা যায়, সাধারণ মানুষের পাশে থাকা যায়। পঞ্চায়েত দপ্তর অনেক বড় দপ্তর, সেই দপ্তরে কাজ করা যায়। আবার আমার নিজের যে অভিজ্ঞতা, নিজের যে যোগ্যতা, আমাকে যে কোনো দপ্তর মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে একে দিয়ে আমি যোগ্য মনে করছি বা দেন, আমি মনে করি যে আমার আধিকারিকদের নিয়ে সমন্বয় করে সেই দপ্তর চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা হলো কালকে, আর বিরোধী দলনেতা হিসাবে আপনাকে যদি 10 নম্বর দেওয়া হয়, শুভেন্দুকে কত নম্বর দেবেন? দেখুন, শুভেন্দু পলিটিক্সে অনেক দিন থেকে আছে। শুভেন্দু আমার থেকে প্রায় 10 বছরের ছোট। পলিটিক্সে অনেক দিন থেকে আছে, অনেক সাবলীলভাবেই সে পলিটিক্সটা করে। কিন্তু ইদানিং শুভেন্দু অধিকারী, তার বাবা কংগ্রেসের বর্ষিয়ান নেতা ছিল, ওরাও সবাই কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকে ওর বাবাও তৃণমূলে এসেছিল, ওরাও এসেছিল, পরিবারটা সবাই। দিব্যেন্দু ওর ভাই, এখন যে এমপি আছে সৌমেন্দু, সে কাঁথির পৌরসভার চেয়ারম্যান ছিল, ওর ভাইও বিধায়ক ছিল, আবার এমপিও হয়েছিল, ওর বাবাও এমপি হয়েছিল, ও এমপি ছিল, পরে মন্ত্রী, সবাই এলো। গোটা পরিবারটাই রাজনীতির সঙ্গে যুক্ত। ও কিছু মানে যেসব কথাবার্তা বলে এটা ঠিক বলে না, কারণ ও মমতা ব্যানার্জিকে পারিবারিক পার্টি বলে, অভিষেক ব্যানার্জিকে কোম্পানি অ্যান্ড বলে, ভাইপুকে তোলাবাজ বলে। আমার বক্তব্য হচ্ছে, যে কোনো ব্যক্তি কারো সমালোচনা করার আগে, কারো সম্বন্ধে আঙুল তোলার আগে নিজেকে দিয়ে আগে বিচার করতে হয়। নিজের বিচার বুদ্ধি দিয়ে আমার কি চলাফেরা, আমি কার সঙ্গে ব্যবহার ভালো করি না খারাপ করি। তাহলে তারা কংগ্রেস থেকে তৃণমূল, তারপরে এখন গোটা পরিবারটা বিজেপি, তাহলে 3টে দল। আমার যদি বলেন আমি কংগ্রেস থেকে আবার তৃণমূল থেকে আবার কংগ্রেসে ব্যাক করেছিলাম, আবার যে কোনো কারণে বিজেপিতে গেছিলাম, সেই বিজেপি থেকে আবার পাট চুকিয়ে স্বেচ্ছায় ছেড়ে দিয়ে আবার তৃণমূলে এসেছি। তাহলে আমিও আবার কংগ্রেস, তৃণমূল থেকে আবার বিজেপি, সেখান থেকে আবার কংগ্রেস। এই যে সুজন চক্রবর্তীরা আমার সম্বন্ধে যে ধরনের অ্যানালিসিস করে, বিভিন্ন মিডিয়ার যে ধরনের আমার সম্বন্ধে নোংরামি কথা বলে, মানে আমি স্বার্থপর, আমি স্বার্থের জন্য যে কোনো দলে যেতে পারি, এসব কথাবার্তা বলে। তো আমার এগুলোকে সত্যি একটু খারাপ লাগে যে সুজনবাবুরা যখন মানুষের আশীর্বাদে 77 সালে 21শে জুন জ্যোতিবাবু ক্ষমতায় এসেছিল, তারপরে এই সুজনবাবুরা, সিপিএমের অনিলবাবু ছিল, তার নেতৃত্ব একটা আলাদা আমরা দেখতাম। কিন্তু বাকি সিপিএমের অনিল বসু থেকে শুরু করে, অনেক সুশান্ত ঘোষ থেকে শুরু করে অনেক কুখ্যাত ব্যক্তিরা সিপিএমকে যেভাবে ইউজ করেছে নিজেদের এতে, লক্ষণ শেঠ থেকে শুরু করে, সুশান্ত ঘোষ থেকে শুরু করে, অনিল বসু থেকে শুরু করে আরও অনেক ব্যক্তি। অন্য প্রসঙ্গে আসি, আপনি বলছেন দীর্ঘদিন রাজনীতি করেছেন, কোথাও কি একটা আফসোস আছে আপনার যে মন্ত্রিসভায় আপনি জায়গা পাচ্ছেন না? মন্ত্রী হওয়া উচিত আপনার, দীর্ঘ কেরিয়ার আপনার, কোথাও কি আফসোস আছে একটা? আফসোস থাকলেও তো করার কিছু নেই না, সবটা তো নিজের মনের মতো করে হয় না। আমি বাস্তবতাকে মেনে চলতে পারি। আমাকে দিলেও আমি দায়িত্ব পালন করতে পারবো, না দিলেও আমার ভাগ্যে যেটা আছে, আমি যেভাবে চলছি সেভাবেই চলবো। কেউ তো মন্ত্রী, এমএলএ, এমপি হয়ে জন্মাই না, আমরা মানুষ হিসাবে জন্মাই। আমাদের কর্মফল আমরা চালিয়ে যাই, যেটা ভাগ্যে জুটবে সেটার জন্য ওয়েলকাম, না জুটলেও তার জন্য কোনো দুঃখ নেই। এই সম্প্রতি শোনা যাচ্ছিল আপনি কি নতুন দল করবেন, দলের নাম ফাম ঠিক করেছেন? না, আমি বলেছি আপনারা অপেক্ষা করুন, একই কথা
রিপিট করে বলার প্রয়োজনীয়তা নেই। আমি বলেছি আমার সঙ্গত কিছু সমস্যা জেলায়, রাজ্য স্তরে কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সুব্রত বক্সি, এনাদের মতো যোগ্য নেতৃত্বের ছত্রছায়ায় দল করতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার জেলায় আমার কিছু ইগো আছে বা আমার সমস্যা আছে। আমাদের থেকে কম যোগ্য সম্পন্ন ব্যক্তিরাও ভালো ভালো জায়গা পেয়ে যায়, সেখানে আমরা যে কোনো কারণে বঞ্চিত, লাঞ্ছিত, অসম্মানিত হয়ে আছি। তার জন্য বলেছি নিশ্চয়ই আগামী দিনে সব কিছুর সমতা বা সংশোধন হবে আমার বিশ্বাস। আমি বলেছি যে একটা সময় পর্যন্ত এটার জন্য ওয়েট করব বা অপেক্ষা করব। যদি সেটার কিছুটা হলেও সম্মানজনক জায়গা পাওয়া যায় তাহলে এসব নিয়ে কোনো ভাবার চিন্তার কোনো নেই। কিন্তু জবাব তো আগে থেকে কোনো কিছু না দেওয়াই ভালো। যখন কিছু হবে, রাজনীতি এমন একটা জিনিস, আপনাদের সঙ্গে যারা আপনারা মিডিয়া পার্সন বা যারা সংবাদ মাধ্যম, তারা আর রাজনৈতিক ব্যক্তিরা পরস্পরের পরিপূরক। আপনাদেরকেও আমাদেরকে তল্লাশে থাকতে হয় যে আপনাদের কার কীভাবে আপনারা প্রেজেন্ট করেন, কাকে তুলে ধরেন, কাকে দাবিয়ে রাখার চেষ্টা করেন। আমি আমার জীবনে প্রচুর সাংবাদিকদের সঙ্গে সুমন চট্টোপাধ্যায়ের মতো লোকের সঙ্গে আমার সুসম্পর্ক। অনেক ব্যক্তিত্ব যারা আছে, বরুণ সেনগুপ্ত আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন। আনন্দবাজারে রাহুল রায় বলে একজন আছে, নদিয়ায় বাড়ি, সে এখানে খুব অনেক দিন ধরে দক্ষতার সঙ্গে সাংবাদিকতা করে। অনেক বড় বড় সাংবাদিকের সাথে আমার চেনা পরিচয়, কথাবার্তা আছে। তো আমি মনে করি যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তার নিজের মতো করে সব কিছু চাইলেও পায় না। আবার অনেকেই আছে তার ভাগ্যে নাই চাইতেও অনেক কিছু জুটে যায়। একজন নাম বলো যিনি না চাইতেই পেয়েছেন তৃণমূলে। অনেকেই আছে, আমি নাম বলে কাউকে করতে চাই না। অনেকেই আছে, ওই তো আপনাকে বলছি আমার জেলায় 18 সাল অবধি খলিলুর রহমানকে কেউ চিনতই না। একটা ব্যবসাদার হিসাবে ওখানকার শামসেরগঞ্জে ওনার ধুলিয়ানে যেখানে বাড়ি, সেখানে নূর বিড়ি, ওদের বিড়ি কম। অন্য বিষয়ে আসি, আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি কিন্তু যেটা বলেছি সেখান থেকে আমি পিছু হটি না, কিন্তু প্রয়োজনের তাগিদে এটা বলেছি। আমি করে দিব, খুলে দিব, খোলা হয়ে গেছে এরকম তো বলিনি। আমি বলেছি আমার যেসব সমস্যায় আমি আছি সেই সমস্যার সমাধান হয়ে গেলে সব প্রয়োজনীয় হবে না। না হলে নিজের অস্তিত্ব বা নিজের সম্মান ধরে রাখার জন্য যে কোনো পদক্ষেপ করা যেতে পারে সেটা বলেছি। সেটা নিয়ে আপনারা মুখরোচা খবর করছেন, আপনাদের চ্যানেলে গরম গরম ব্রেকিং নিউজ করছেন, এর জন্য তো আমি দায়ী হতে পারি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি নতুন রাজনৈতিক দল খুলবেন বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তিনি খুলবেন কিনা সেই জল্পনা কিন্তু তিনি জিয়ে রাখলেন। তিনি যে নতুন দল খুলছেন সেটা যেমন তিনি স্পষ্ট করে বলছেন না, তেমনি যে তিনি আদৌ দল খুলবেন না সেটাও তিনি বললেন না। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। 2026 বিধানসভা নির্বাচনের আগে নতুন কোনো দল, রাজনৈতিক দল হুমায়ুন কবির খোলেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।